তিয়াশা বাইরে আসার আগে তার সাজ মুছে শাড়ি চেঞ্জ করে একটা 3 পিস পরে নিচে এসেছিল। আরোহী রাগী সুরে জিজ্ঞেস করে ওঠে, দোস্ত, তুই কি করলি এটা? তোর মনে হয় আমি এইটা করতে ইচ্ছুক ছিলাম? তার মানে ভাইয়া? হুম। দেখছিস দোস্ত, আমি বলেছিলাম ভাইয়া তোরে দেখে পড়ছে, তুই মানিসই নাই। তুই দেখ বসে, আমি ওনার এই সব কাজে প্রচণ্ড রেগে আছি, তাই চুপ কর। মাঝে মাঝে সে চোখ বন্ধ করে কি ভাবছে, তার মধ্যেই মেহেন্দি আর্টিস্ট বলে উঠলেন, আপু, ভাইয়ার নামটা কোথায় লিখতে চান? বৃষ্টি একটু চুপ করে ধীমু কণ্ঠে বলল, আপনি ছেড়ে দেন নামের জায়গাটা, আমার জামাইকে দিয়ে লিখে নিব। নূর বলে উঠল, বাহ ভাবি, আপনি তো খুব রোম্যান্টিক। ভাইয়া নিশ্চয়ই বলেছে উনি মেহেন্দি লাগিয়ে দিবে। সবাই খুব হেসে উঠল, কিন্তু হাসি নেই শুধু তিয়াশার মনে। এই যন্ত্রণা সে আর নিতে পারছে না। এদিকে জায়ান ভাইয়ের সব কথা কোথাও যেন মনে হয় সে তার সব, কিন্তু মেহেন্দি আর্টিস্ট বলে উঠলেন, খুব ভালো ডিসিশন আপু। বৃষ্টি আর কিছু বলল না, চুপ করে রইল। বৃষ্টির এই চুপকি কারোর নজরে পড়ে না। তারই ফাঁকে ছেলেরা একটু দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। এদিকে সাগর, পলাশ, আহান, আকাশ, ইউই আড্ডা দিচ্ছে, সঙ্গে জায়ানও আছে। কিন্তু সবকিছুর মাঝেও জায়ান আজ যেন অন্যরকম। চোখে এক চাপা অস্থিরতা, হৃদয়ে এক বেসামাল ঢেউ চলছে। বারবার চোখ পড়ছে তিয়াশার বলে যাওয়া কথা। প্রোগ্রামে খাবার দাবারের জন্য বুফে সিস্টেম করা হয়েছে প্যান্ডেলের সাইডে। বাড়ির গিন্নিরা, কর্তারা এইসব দিকেই ব্যস্ত। রাতে আবার হলুদের প্রোগ্রাম। সবাই খুব ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে রয়েছে এক আলাদা সুখ। খাওয়া দাওয়ার উৎসব মুখর পর্ব অনেকক্ষণ আগেই শেষ। মেঘে ঢাকা এই সন্ধ্যার আকাশের নিচে মেহেন্দির ঘ্রাণের সঙ্গে সঙ্গে এখন হলুদের রঙও মিশে যাচ্ছে বাতাসে। চৌধুরী বাড়ির উঠোনে আনন্দের ঢেউ এখনও থেমে নেই। এদিকে মেয়েরা আবার হইচই করে রুমে ভিড় জমিয়েছে। সবাই গ্রিন ড্রেস ছেড়ে একে একে হলুদ শাড়িতে সেজে নিচ্ছে নিজেদের, যেন কার আগে কি সুন্দর হয় সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। কেউ কারো খোপায় ফুল গুজে দিচ্ছে, কেউ আবার টিকলিতে পাথর মেলাচ্ছে। কিন্তু এই রঙিন উন্মাদনার মাঝে এক কোণে বসে থাকা তিয়াশার মুখ ভার। সে সাফ জানিয়ে দিয়েছে ও আর শাড়ি পরবে না, কারণ সে জানে শাড়ি পরলেই তাকে তার জায়ান ভাই চেঞ্জ করিয়ে ছাড়বে। আরোহী পাশে গিয়ে বলল, বেবি, একটা কাজ কর। কি কাজ? ভাইয়া তোকে কালকে একটা শাড়ি দিছে না, ওইটা পর। তোর মাথায় এসব কই দিয়ে আসে? কিন্তু শাড়িটা তো লাল। কোনো ব্যাপার না দোস্ত, শুধু তুই পর, তারপর দেখবি কি সুন্দর লালে হলুদে মিশে যাবে। বসন্তের স্নিগ্ধ শীতল হলুদের আভায় বৃষ্টির কোমল দেহটা ছুঁয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির মন অবিরাম টালমাটাল অবস্থা। প্রান্তিক সাহেব, প্রণয় সাহেব, তাহসান সাহেব, এরপর বৃষ্টির মামুর পরিবার, খালামণির পরিবার, জায়ানের মামুর পরিবার, ইভা, মিথিলা, নূর, আরো যত বয়োজ্যেষ্ঠ মেহমান ছিল সবাই বৃষ্টিকে হলুদের পরশ ছুঁয়ে দিল। কিরে জায়ান, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বৃষ্টির হলুদ হয়ে গেছে। তোকে তোর আম্মুরা ডাকছে, চল। জায়ান গায়ে এলিয়ে বিছানায় শুয়েছিল, কিন্তু তাহসান সাহেবের কথায় সে উঠে বসে বলল, চাচু, হলুদে আমার অ্যালার্জি, আমি হলুদ লাগাতে পারবো না। তাহসান সাহেব অবাক হয়ে গেলেন। বাবা, তোর এই 28 বছরে প্রথম শুনলাম তোর হলুদে অ্যালার্জি। আগে তো শুনিনি। জায়ান বিছানা থেকে উঠতে উঠতে বলল, আগে তো কখনো আমাকে হলুদ লাগাওনি, তাই জানো না। বিদেশে এক বাঙালি বন্ধুর বিয়ের গায়ে হলুদে বাকি বন্ধুরা আমি হলুদ লাগিয়েছিল, তখন আমি সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যাই। জানি যে আমার হলুদে অ্যালার্জি। কই, আমাদের তো বলিসনি। চিন্তা করবে তাই বলিনি, এবার চলো নিচে, আমি আম্মুদের বলে দেব। জায়ান নিচে নেমে আসতেই চোখ আটকে গেল। স্টেজের সামনে চেয়ারে বসা এক নিঃশব্দ আগুনের মতো দাঁড়িয়ে আছে তার কিশোরী রমণী। সে পরেছে সেই লাল রঙা রেশমি শাড়িটা, যা জায়ানেরই দেওয়া। দুপুরে সবুজ শাড়িতে যে তাকে হৃদয় কাঁপানো বিস্ময় ভরিয়ে দিয়েছিল, এবার লালে যেন একেবারে হৃদয়ের গভীরে আগুন ধরিয়ে দিচ্ছে। তিয়াশাকে দেখার পর জায়ানের চোখ ফিরিয়ে নেওয়াটা যেন পাপ বলে মনে হচ্ছে। শাড়ির আঁচলে চোখের চাহনিতে আর ঠোঁটের করে লুকিয়ে থাকা এক টুকরো অভিমান যেন জায়ানের সমস্ত যুক্তিকে ভেঙে খান খান করে দিচ্ছে। হে আল্লাহ, কেন তো রূপ দিয়েছে আমার রমণীকে, যে রূপ থেকে চোখ ফেরানো তো দূরের কথা, নিঃশ্বাস নেওয়াটা কঠিন হয়ে পড়ে। এর মধ্যে কানে আসলো সাউন্ড বক্সের ভেসে আসা একটা গান,
হলদে রঙের পাঞ্জাবি পায়জামা সহ গলায় ওড়না নিয়ে যার তালে তাল মিলিয়ে যাচ্ছে নয়ন, রায়ান, রিক। সবাই সেই নাচের সঙ্গে মিলিয়ে দিচ্ছে নিজেদের হাতের তালি। জায়ান এসে দাঁড়ালো ইউভি, আকাশ, আহানদের কাছে। হঠাৎ সাউন্ড বক্সে আরেকটা আওয়াজ আসলো। তাদের নাচের ভঙ্গি দেখে সবাই হেসে লুটিয়ে পড়ছে। হাসি দেখা যাচ্ছে জায়ানের মুখে। তার বন্ধুদের কাণ্ড দেখে তার হাসি স্থির রইল না। ইউভিকে জিজ্ঞেস করলো, এটা আবার কিসের সং রে ইউভি? কেন ভাইয়া, এটাই তো আমাদের বাংলাদেশের মার্ক মারা ফেমাস গান, তুমি শোনো নাই? না, এই প্রথম শুনলাম। এর মধ্যে স্টেজে উঠেছে নেহা। সেও একটা গানে সোলো ডান্স করছে। দেখা গেল তিয়াশা, আরোহী, অনন্যাকে স্টেজের পাশে। হঠাৎ তাদের পেছনে এসে দাঁড়ালো অয়ন, নয়ন আর রিক, যা দেখে জায়ানের মস্তিষ্ক রাগে চরমে পৌঁছল। জায়ান কৌতূহলের সহিত জিজ্ঞেস করলো আকাশকে, এই আকাশ, আমার বাচ্চা হবো বউ ওই স্টেজের ওখানে কি করে? তারপরে হারামজাদার পাশে? আমি তো এখানে ভাইয়া, শুধু কি তোমার হবু বাচ্চা বউ? আমার জলপরিও তো ওখানে, আরে অনুও তো ওইখানে ওই রিকের পাশে দাঁড়ান। ইউভি অন্যদিকে তাকিয়ে আহানের সঙ্গে কি যেন কথা বলছিল। হঠাৎ অনুর নাম শুনে তাকিয়ে পড়ল। কোথায় অনু? কার পাশে দাঁড়ানো? দেখে ইউভিও যেন চোখ মুখ কুচকে গেল। হঠাৎ তাদের চোখে ধরা পড়লো সামনে দিয়ে রায়ান আর মারিয়া দৌড়াদৌড়ি করছে। এই রায়ান, শোন। ইউভি ডাকে তৎক্ষণাৎ রায়ান সামনে এসে দাঁড়িয়ে পড়ল। জি ভাইয়া, বলো। অনুরা ওইখানে দাঁড়িয়ে কি করে রে? ওই যে কি বলে না, কাপল ডান্স, তার জন্য দাঁড়িয়ে আছে। নেহা আপুর ফরি ওদের নাচ। ইউভির নজর অন্যদের দিকে থাকায় বেখেয়ালভাবে উত্তর দিল, ও আচ্ছা। কিন্তু রায়ানের কথায় হুঁশ ফিরতেই চিৎকার করে বলল, কি? আকাশ আর রায়ানের কানে আগেই পৌঁছে গেছে। কাপল ড্যান্সের ক্যাথায় আগুন। আকাশের রাগান্বিত কণ্ঠ ভেসে আসলো বাকিদের কানে। এদিকে জায়ানের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, হাত মুঠো বন্ধ। এদিকে জায়ানের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। এর মধ্যে উপস্থিত হয় সাগর আর পলাশ। তাদেরও চোখ এড়ালো না জায়ানের এই ভয়ঙ্কর চোখ। মামা কি কস, দোষের এরকম অবস্থা কি করলো? আহান কিছু না বলে তর্জনী আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই স্টেজের দিকে। সে দৃশ্য দেখে আকাশ আর পলাশের বাকি রইল না তাদের বন্ধুর এই অবস্থার কারণ বুঝতে। ইউভি লাইটের মেইন সুইচ 10 মিনিটের জন্য আবার বন্ধ চাই। জায়ানের গম্ভীর কণ্ঠ। পলাশ জিজ্ঞেস করে বসলো, এখন লাইট অফ করে কি করবি? ইউভি তৎক্ষণাৎ গিয়ে তার ভাইয়ের আদেশ সম্পূর্ণ করলো। এরকমভাবে লাইট চলে যাওয়ায় সবাই অবাক হয়ে গেল। জেনারেটর ব্যবস্থাও তো আছে, তবুও কেন এই অবস্থা? হঠাৎ তিয়াশা টের পেল তাকে কেউ এই ঘন অন্ধকারে কোলে তুলে নিয়েছে। মুহূর্তেই তার শরীরটা কেঁপে উঠল আতঙ্কে। চেঁচিয়ে ওঠার জন্য সে প্রস্তুত হচ্ছিল, কিন্তু হঠাৎ থমকে গেল। এই ছোঁয়া অচেনা নয়। এই গায়ের গন্ধ, এই শ্বাসের তাপ এতটাই পরিচিত যে বুকের গভীরে কোথাও যেন কাঁপুনি ফিরে এলো। তার হৃৎপিণ্ডের স্পন্দন হঠাৎ দ্বিগুণ হয়ে উঠল। গলার স্বর আটকে গেল। ঠোঁট ফাঁক করে ফিসফিস করে বলে উঠল, আরে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? নিচে নামান। কাপল ডান্স করবি না? কাপল ডান্স করতে যাচ্ছে। চল চল, কাপল ডান্স করাবো তোকে আজ। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। আজকে তোর উত্তর সহিত সব কিছু ফেরত পাবি। তাতে আপনার কি? জায়ানের একটা কথা বাড়ালো না। সোজা নিয়ে গেল বাসার পেছনের ফুলের বাগানের দিকে, সবার আড়ালে আবডালে। এদিকে হঠাৎ করেই লাইট আসার পরেই নয়ন দেখতে পেল তার ভাইয়া অয়ন মাটিতে পড়ে আছে। আরে ভাই, তুমি এখানে কি করছো? হঠাৎ নয়নের চোখ পড়ল অয়নের ঠোঁটের কোণা দিয়ে হালকা রক্ত বেয়ে পড়ছে। আরোহী, অনন্যা, রিকের চোখেও পড়ল। আরে ভাই, তোর ঠোঁট বেয়ে রক্ত ঝরছে, কি হয়েছে? অয়ন একটু মাথা ঝাঁকিয়ে বলল, আমার মনে হইল কারোর কোনোই আমার মুখে এসে লেগেছে, আর টাল সামলাতে না পেরে পড়ে গেছি। ভাইয়া ঠিক আছেন আপনি এখন? অনন্যা বলে উঠল, হ্যাঁ ঠিক আছি। এতক্ষণ কারো নজরে পড়েনি যে তিয়াশা এখানে অনুপস্থিত। আরোহী বলে উঠল, আরে তিয়াশা কোথায়? এইসব দৃশ্য সামনে থেকেই পরখ করছিল আকাশ, ইউভি, সাগর, পলাশ, আহান। ও তাহলে মামা আমাদের এই জন্য কইছে লাইট অফ করতে, এতক্ষণে মস্তিষ্কে ঢুকলো। সাগরের কথায় সবার টনক নড়ল। আমাকে এখানে কেন আনলেন? তিয়াশার কথাগুলো যেন বাতাস ছেয়ে গেল। হঠাৎ জায়ান তিয়াশাকে কাছে টেনে নেয়, এমন জোরে ও টান দেয় যে এক মুহূর্ত তাদের মাঝে আর এক বিন্দু ফাঁকা থাকে না। তিয়াশা অবাক, নিঃশব্দ, চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
কিন্তু জায়ানের চোখে তখন এক অন্য আগুন, অসহ্য টান, অধিকার আর এক গ্রাস দাহ। তাদের নিঃশ্বাসের ঘনিষ্ঠতা জড়িয়ে যায় একে অপরের সাথে। স্পর্শের উত্তাপে গলে যায় চারপাশের বাতাস। জায়ান বেসামাল হয়ে পড়ে। তিয়াশার গায়ের মিষ্টি গন্ধ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য নেশার জগতে। তার হাতের বাঁধন শক্ত হয়ে আসে। তিয়াশার শাড়ি পরা মেয়েথিন উন্মুক্ত কোমরে জায়ানের পুরুষালী হাতের আঙুলের ছোঁয়ায় যেন কেঁপে ওঠে তিয়াশা। এক অনিচ্ছুক স্বীকারোক্তির মধ্যে শরীর সাড়া দিয়ে ফেলে। হঠাৎ ঘাড়ে মুখ গুজে দেয় জায়ান। তিয়াশার চুলের গন্ধ, তার উষ্ণ ত্বক, সবকিছু মিলে যেন জায়ানকে টেনে নিচ্ছে গভীর কোনো মাদকতার গভীরে। নিজেকে বেসামাল করে সে তার অধরের স্পর্শ ছুঁয়ে দিয়ে যায় তিয়াশার গলার চারপাশ বরাবর, আরো গভীর, আরো আপন করে। তিয়াশা চেয়েছিল নিজেকে ছাড়িয়ে নিতে, জায়ানের সেই উষ্ণ অস্থির আলিঙ্গন থেকে মুক্ত হতে, কিন্তু পারছিল না। যেন শরীর আর মন দুটো ভিন্ন স্রোতে ভাসছে। চেষ্টার পরও কোথাও একটা অদৃশ্য টান, এক অমোঘ টানাপোড়েন ওকে আটকে রেখেছে। কাপল ডান্স করবো রোদ? হঠাৎ জায়ান নিজেকে স্থির করে বলে ওঠে তিয়াশার কানে। মানে? হঠাৎ এক বজ্রপাতের মতো তাদের শরীরে ছুঁয়ে যেতে লাগলো বৃষ্টির ছোঁয়া। মনে হচ্ছে প্রকৃতিও তাদের এই মুহূর্তের সঙ্গী হতে চায়। সামনে দাঁড়িয়েছিল জায়ান, লেমন ইয়েলো পাঞ্জাবিতে। বৃষ্টির ফোঁটায় ভেজা কাপড় তার গায়ের সঙ্গে মিশে গিয়েছিল। চোখে ছিল অভিমানের চেয়ে বড় এক আকর্ষণ, এক অমোঘ দাবি। তিয়াশার দিকে হাত বাড়িয়ে দিল সে নীরবে। তিয়াশা কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তিয়াশা হাত রাখে তার হাতে। দুজনের চোখে চোখ পড়ে ভিড়ে চুল মুখে গিয়ে লেগে আছে। জায়ান হালকা টান দিয়ে তিয়াশাকে কাছে আনে। তার এক হাত কোমরে, আর এক হাত দিয়ে ঘুরিয়ে দেয় তাকে। তিয়াশার লাল শাড়ি বৃষ্টির জলে নেমে পড়া আগুনের মতো পাক খায়, আর চুলগুলো উড়ে এসে মুখ ঢেকে যায়। এবার তারা একে অপরের শরীরে একেবারে কাছে। কোমরও কাঁধে হাত রেখে ধীরে ধীরে গানের তালে তালে এক ছন্দে বৃষ্টির ফোঁটার সঙ্গে মিল রেখে নড়তে থাকে। পা দুটো ভিজে মাটিতে ঘুরে চলে গোল বৃত্তে, যেন তারা পৃথিবীকে একসাথে ঘুরিয়ে দিচ্ছে। হঠাৎ এক নিঃশ্বাসে জায়ান তিয়াশাকে তুলে নিয়ে শুয়ে দিল নিজের বাহুর উপর। তিয়াশার শরীর যেন ছুঁয়ে ফেলল বৃষ্টি ভেজা মাটি, কিন্তু বাস্তবে এসেছিল জায়ানের উষ্ণ হাতের আশ্রয়ে। তিয়াশার ভেজা শাড়ির আঁচল একটু সরে গিয়ে উন্মুক্ত করে দিল তার ফর্সা উদর। সেই কোমল মসৃণ ত্বকের উপর জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো যেন মুক্তোর মতো ঝলমল করছিল। জায়ান এক মুহূর্ত থমকে তাকিয়ে রইল, তার চোখে বিস্ময়ের রেখা, মুখে প্রশান্তির চাপা ঢেউ। তারপর ধীরে ধীরে নিঃশব্দে তিয়াশাকে বাহু থেকে টেনে নিল নিজের কাছে, পেছনে ঘুরিয়ে এক আলিঙ্গনে আটকে ফেলল তাকে। তিয়াশার সারা শরীর খেপে উঠল সেই আবদ্ধতায়। জায়ানের ঠোঁট এগিয়ে এলো, তিয়াশার ভেজা পিঠে সে রাখল এক নিঃশব্দ আবেশময় স্পর্শ। একটি চুম্বন, যেখানে ভাষা নেই, আছে অধিকার, যেখানে শব্দ নেই কিন্তু আছে এক অনন্ত চাওয়া। তিয়াশার চোখ বুঝে আসে, ঠোঁটে এক অস্ফুট কাঁপুনি। এই ছোঁয়া শুধু অনুভবের নয়। যার আঙুল দিয়ে তিয়াশার চিবুক স্পর্শ করে তার মুখটা নিজের দিকে তোলে। ভালোবাসি রোদ, খুব ভালোবাসি তোকে, নিজের চেয়েও বেশি। কবে কখন ভালোবাসি নিজে জানি না, শুধু এটুকু জানি তুই আমার হৃদয়ের একমাত্র রোদ। এই ভালোবাসা তুই ফিরে দিলে হয়তো বাঁচার আর সাহস হবে না, কিন্তু তোর একটা হ্যাঁ আমার জীবনটাকে হয়তো বাঁচিয়ে দেবে। জায়ানের এই শব্দগুলো যেন তিয়াশার অন্তর্গত প্রশান্ত জগতে এক আকস্মিক ঝড় বইয়ে দিল। সে স্তব্ধ, বিস্মিত, কাঁপা কাঁপা চোখে তাকিয়ে রইল। সে কি শুনল? তার শখের পুরুষ, এই সুন্দর পুরুষ তাকে ভালোবাসে, এটাও সম্ভব? জায়ান চোখ বুঝে আবার বলল, তুই ভাবিস
আমি তোর প্রতি কড়া, অভিমানী, কিন্তু আসলে আমি তোর জন্য পাগল রোদ। তুই যখন অন্য কারোর সাথে হাসিস, কথা বলিস, তখন মনে হয় সব শেষ করে দে। কেন ডেকে চাই? কেন এত কিছু? সবসময় তুই আমার মাথায় ঘুরিস। হয়তো আমার এই অনুভূতি সহজ না, স্বাভাবিক না, কিন্তু এটা সত্যি। তুই যদি কখনো আমার না হোস, তাহলে এই সত্যিটা আমি লুকিয়ে রাখবো না, কারণ এটা আমার সবচেয়ে সুন্দর ব্যথা। তিয়াশা কি শুনছে সব? কেন এক অজানা ভালো লাগা ভার করছে তার মনে? কিন্তু তার আপু? আপনি তো আপুকে... বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই জায়ান তার তর্জনী আঙুল দিয়ে তিয়াশার ওষ্ঠ জুড়ে রাখে। আমি বৃষ্টিকে আগেই বলে দিয়েছে, আমার মনে কেউ ঝড় তুলেছে। তাকে না পেলে হয়তো আমি এটাই থাকবো না। আমি বৃষ্টিকে ভালোবাসি না কখনো, শুধুমাত্র মেজমার শুরুটার কথা ভেবে কিছু বলিনি পরিবারকে। এখন ভাবছি একবার কেন চেষ্টা করলাম না। একটু থেমে বলল, আমি বিয়ে করবি রোদ? তিয়াশা যেন হাওয়ায় ভাসছে, তার শরীর অবশ হয়ে আসছে। সে কি খুশিতে নাচবে নাকি কান্নায় ভাসিয়ে দেবে তার শখের পুরুষের বুক? কিন্তু এখন সে কি বলবে? আগে নিচেকে ঘুছিয়ে নিক। এইভাবে জায়ানকে একা রেখে দৌড়ে চলে গেল। রোদ, কিছুতে বলে যা। কেন অসুস্থ পরিবেশে রেখে চলে যাচ্ছিস? সুস্থ হতে চাই রোদ। জায়ানের কানে আসে রোদের শুধু একটু মুচকি হাসি দিয়ে বাসার দিকে চলে যাওয়া, আর রেখে যায় জায়ানকে এক অপেক্ষার জালে। রোদ এক অজানা খুশিতে তার ভেজা শাড়ি পরা অবস্থায় তাদের রুমে প্রবেশ করতে যাবে। আমি জানি আমি প্রেগনেন্ট, আমাদের সন্তান আমার গর্ভে, কিন্তু আমি গেলে মা তো অসুস্থ হয়ে যাবে। তিয়াশা চিৎকার করে উঠল। আপু? তিয়াশার চিৎকারে বৃষ্টির কান থেকে ফোনটা পড়ে গেল। তিয়াশা বিশ্বাসই করতে পারছে না সে এইমাত্র কি শুনল। আপু, তুই এইমাত্র কি বললি? আপু প্লিজ বল। বৃষ্টির ঠোঁট কাঁপছিল। সে নিচু গলায় বলল, আমি প্রেগনেন্ট ইউ। তিয়াশা যেন মুহূর্তে শূন্য হয়ে গেল, চোখ বড় বড় হয়ে তাকিয়ে রইল আপুর মুখের দিকে। কি বলছিস তুই? কাল তোর বিয়ে জায়ান ভাইয়ের সাথে। এসব কি বলছিস? সেটা মিথ্যে, এটা হতেই পারে না, বল। বৃষ্টি থেমে গিয়ে চোখ নামিয়ে বলল, জায়ান ভাইয়ের ভালোবাসা অন্য কেউ, আর আমি ভালোবাসি অন্য কাউকে। একটা নিস্তব্ধতা নেমে এলো ঘরে। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই বৃষ্টির শব্দ মিশেছিল দুই বোনের ভেঙে পড়া কান্নার শব্দে। আপু, তাহলে তুই আগে বললি না কেন? এইসব হারাম আপু। হারাম না দিও, আমি বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে আরো 7 মাস আগে। তিয়াশার চেতনা জগতে আবারও এক ঝড় উঠল, যেন বাস্তবতা তাকে দ্বিতীয়বার বিষাক্ত ছোবল দিল আজকের এই দিনে। সে মানতেই পারছে না। আমি সবাইকে বলতে যাচ্ছি। এই বলে তিয়াশা দরজার দিকে পা বাড়ালো। তার আগেই এক বাক্য ছুড়ে দিল তার দিকে। তার বাড়ানো পা এক নিমেষেই থমকে গেল। আমার সন্তানের কসম, রোদ, তুই কাউকে কিছু বলবি না, কাউকে না। কি বললি আপু তুই এটা? তিয়াশার ভিজে শাড়ি থেকে এখনো জল পড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তো দুলাভাই আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে, কিন্তু আমি গেলে যদি আম্মুর কিছু হয়ে যায়, নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তিয়াশা আবার রেগে গেল বৃষ্টির কথায়। একবার বাসায় বলে দেখতে আপু, কিসের দুলাভাই? কোন দুলাভাই? পারিনি ভয়, আমার সন্তানের আব্বু তো দুলাভাই। আপু, আমার অসুস্থ লাগছে তোর কথায়। আমাকে একটু সাহায্য কর, নইলে আমি মরে যাব। বৃষ্টির এমন উক্তিতে তিয়াশার শরীর ভয়ে কাঁপছে। তার আপু কি পাগল হয়ে গেছে? কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে আপু? একবার 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 অন্তত কথা বলে দেখ না। ওরা মানবে না, কখনোই না। বড় আব্বু, আমাদের আম্মু, তারা কখনোই মেনে নেবে না, কখনো না। এদিকে জায়ান শাওয়ার সেরে একটা টাওয়াল কোমরে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার ওই মেদহীন লোমহীন অ্যাপসযুক্ত কৃত্রিম পুরুষালী সুঠম দেহ দেখে যে কেউ নিজের ভাবনায় ভেসে যাবে। চুল থেকে বিন্দু বিন্দু জল ললাট বেগ গড়িয়ে পড়ছে, বুক গা ছুঁয়ে মিশে যাচ্ছে হৃদয়ের গভীরে জমে থাকা অস্থিরতায়। মাথার ভেতর যেন একটানা বাজছে সেই মুহূর্ত, রোদের সঙ্গে বৃষ্টি ভেজা মুহূর্ত। কিছুতেই মস্তিষ্ক থেকে সরাতে চাইছে না। এই ঠান্ডা শাওয়ারও যেন তার গায়ে জমে থাকা আগুন নেভাতে পারল না। সব ভিজে গিয়েছে, তবুও মনটা শুকনোই রয়ে গেল, শুধু একরাশ হাহাকার নিয়ে। তার রোদ তো কিছুই বলেনি, চলে গেছে, কিন্তু সে আর অপেক্ষা করতে পারবে না।
জান বুঝে গেছে সে আর অপেক্ষা করতে পারবে না। সঙ্গে সঙ্গেই লাগেজের চেন টেনে খুলে ভেতর থেকে একটা ধূসর ব্যাগি কার্গো ট্রাউজার আর কালো টি শার্ট টেনে বের করলো। ভেজা শরীরে দুটো পোশাক বদলে নিল, চুল ছেড়ে হাতে ঘড়ি পড়ল। তারপর কোনো কিছু না ভেবে দরজাটা খুলে দিল জোরে ঠেলে, বেরিয়ে পড়ল বাইরে। আজ উত্তর চাই। আপু প্লিজ ফিরে চল, আমার খুব ভয় করছে, এইভাবে যাস না প্লিজ আপু। না দিও, আমাকে যেতেই হবে। তুই বোঝার চেষ্টা কর। এই রাতের আধার যদি আজকে আমার সঙ্গী না হয়, তাহলে হয়তো আমার জীবনের সব আলো একে একে নিভে যাবে। তুই বুঝবি না দিও। আম্মু যদি জানতে পারে তাহলে অসুস্থ হয়ে যাবে। আপু প্লিজ, আমাদের কথা একটু হলেও তো ভাবিস। তুই আমার জায়গায় থাকলে বুঝতিস। প্লিজ, আমার অবর্তমানে আম্মু আব্বুর খেয়াল রাখিস, পরিবারের খেয়াল রাখিস। কিন্তু এখন আমাকে এই যুদ্ধে জিততেই হবে দিও, না হলে আমি শেষ হয়ে যাব। তিয়াশার চোখে তখন শুধুই জলের পর্দা, তার কণ্ঠ কাঁপছে, হৃদয়টা যেন ঠান্ডা হাওয়ায় জমে যাচ্ছে। তার সব চেষ্টা ব্যর্থ, সে আর আটকাতে পারল না তার আপুকে। সে হলো রাতের এই নিষিদ্ধ যাত্রার একমাত্র সাক্ষী। সোডিয়াম বাতির হালকা আলোয় রাস্তার পাশে দাঁড়িয়ে দুই বোন। সামনের দিকে রাস্তার বিয়েবাড়ি ঝলমলে আলো যেন আর এক জগতের ছবি আঁকছে। আর এই পেছনের অন্ধকার পথ বেছে নিয়েছে বৃষ্টি, তার নিজের এক নতুন জীবনের পথের জন্য। সবার চোখ এড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে তারা। ঠিক তখনই হঠাৎ তিয়াশার সামনে এসে দাঁড়ায় একজন পরিচিত মানুষ। লম্বা লম্বা গড়ন, শ্যামলা বর্ণ, ছিমছাম চেহারা, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। তিয়াশা চমকে উঠল। নাজিম ভাইয়া, আপনি এখানে? এখন আপনি এখানে কি করছেন? তিয়াশার গলায় আতঙ্ক। সে জানে এই লোকটা এখন বাড়িতে গিয়ে সব যদি বলে দেয় তাহলে আর কিছুই রক্ষা করা যাবে না। নাজিমকে ভালোভাবেই চেনে। 1.5 বছর আগে নাজিমের বোনের বিয়ের দাওয়াত ছিল পুরো চৌধুরী বাড়ির জায়নের বন্ধু হিসেবে, তাই তিয়াশা তাকে চিনতে কোনো অসুবিধা হয়নি। যখন তার আব্বুর সঙ্গে কোথাও যেত মাঝে সাঝে রাস্তাঘাটেও দেখা হয়েছে তাদের, কিন্তু তার সব ভাবনাকে মুহূর্তে ভুল প্রমাণ করে দিল নাজিম। নাজিম শান্ত গলায় বলল, আমি আসলে বৃষ্টিকে নিতে এসেছি। তিয়াশা যেন শুনেও বিশ্বাস করতে পারল না। বুকের ভেতরটা ধসে পড়ল তার। সে খুব করে চাইছিল তার আশঙ্কা যেন ভুল হয়, কিন্তু না, তার সামনে দাঁড়ানো আপু নিজেই সেই কথাটা শেষ করে দিল, যেন সব প্রশ্নের জবাব চিরতরে শেষ করে দিতে চায়। দিও, নাজিমই আমার সন্তানের বাবা। তিয়াশা এই কথা শুনে হঠাৎ করেই মাটিতে বসে পড়ল, যেন তার পা দুটো এক মুহূর্তে অবাস হয়ে গেছে। চোখের পলকে সবকিছু কুয়াশার মতো ঝাপসা হয়ে এলো। এ কি শুনছে সে? কিভাবে সম্ভব? নাজিম ভাই, যে নাজিম ভাই জায়ান ভাইয়ের বন্ধু, সে কি করে এমন করলো? কি করে পারলো? না না, কি ভাবছে সে? ভালোবাসা যে এসব কিছুই দেখে না। মন বলে অনুভব বলে কিছু থাকে, সেইটুকু বুঝে গেছে। তার কিশোরী বয়সের সরল হৃদয় দিয়ে ভালোবাসা কখনো সময় দেখে না, বাস্তবতা দেখে না, দেখে না বয়স, দেখে না নিয়ম, দেখে না জাতপাত বা সম্পর্ক। ভালোবাসা তো কেবল ঘটে যায় নিঃশব্দে নিঃশর্তে, ঠিক যেমন তার সাথেও হয়েছে। সব জেনেও সব বুঝেও তবু কেন জানি না তার মনটা বারবার জায়ান ভাইয়ের দিকেই ফিরে যায়। লোকটা তাকে কত বকেছে এই 2 মাসে, কতবার ধমকেছে, এমনকি মেরেছে পর্যন্ত, কিন্তু কিছুতেই তার অনুভূতিটা এত কমেনি, বরং বেড়েছে। অজান্তেই, এটা সে চায়নি, তবু হয়েছে। যেন মনটা কারো শাসনে চলে না। আমার আপুর খেয়াল রাখবেন ভাইয়া। তিয়াশার মুখ থেকে শুধু একটা কথাই বের হলো। নাজিম তিয়াশার কথার জবাব দিল, তোর আপুর খেয়াল না রাখতে পারলে হয়তো নিজেই বেকেয়াল হয়ে যাব। আর কিছু বলার ভাষা রইল না। তিয়াশা উঠে দাঁড়িয়ে নিজের আপুকে জড়িয়ে 2 বোন কান্নার স্রোতে নিজেদের ভাসিয়ে দিল। বোন, তোমার কাছে একটা রিকোয়েস্ট, জাইনকে প্লিজ আমার কথা বলো না। নিজের মুখ দেখাতে পারবো না, তাই আমি আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে আগেই বিদায় নিয়েছি। এখন আমাদের যেতে হবে। নাজিমের কথায় তার কাছে কোনো জবাব নেই। চলে গেল তার আপুকে নিয়ে, তার সামনে থেকে অন্ধকার ঘটনার সাক্ষী রেখে। আপু ভালো থাকিস। জায়ান বাগানবাড়ির প্রতিটি কোণা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও তিয়াশা নেই। একটা অস্থিরতা গলার কাছে যেন আটকে এসেছে। বুকের ভেতর ধুকপুক করে বাজছে অজানা আশঙ্কার ঢাক। এক এক করে অনন্যা, তার আম্মু, এমনকি রায়ানকেও জিজ্ঞেস করেছে, কেউ তিয়াশাকে দেখেনি। একটা দরকার ছিল না, সে বলতে পারেনি সত্যি কথাটা, বলতে পারেনি সে দরকারটা আজ তার বুকের ব্যথার নাম।
জায়ান আরোহীকে দেখে সে আরোহীকে জিজ্ঞেস করলো, আরোহী, তুমি রোদকে দেখেছ? না ভাইয়া, সেই লাইট যাওয়ার পর থেকে আমিও খুঁজছি, কোথাও নেই তিয়াশা। জায়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। চোখের পেছনে রোদের হাসিটা যেন বারবার ঝলসে উঠছে। এই মেয়েটা তাকে পাগল করে দেবে, এক মুহূর্ত শান্তি দেয় না। 30 মিনিট 40 মিনিট হয়ে গেছে। কোথায় তার পাগলি কিশোরী? পাগলা কুত্তার মতো দৌড়ে বেড়াচ্ছে সে, চারিদিক তোলপাড় করে। এই মারিয়া, রোদকে দেখেছিস? না ভাইয়া, দেখিনি আপুকে। ও ভাইয়া, একটু আগেই দেখলাম তিয়াশা আপু আর বৃষ্টি আপু ওই বাগানের দিকে যাচ্ছিল। কি বললি? এত রাতে বাগানে কেন? জানি না ভাইয়া, হঠাৎ মনে পড়লো আপুরা ওদিকেই গিয়েছিল। আর এক মুহূর্ত দেরি করল না জায়ান। সে ছুটল শব্দহীন পায়ে। আগুন জ্বলতে থাকা চোখে সে বাগানের দিকে দৌড়ে গেল। মাথার মধ্যে অজস্র চিন্তার গুঞ্জন। কণ্ঠ ফাটিয়ে চিৎকার করে উঠল, রোদ, রোদ কোথায় তুই? রোদ, সারাতে চান। রোদ প্লিজ। সে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে খুঁজতে লাগলো গাছগাছালির ভেতর, ঝোপের আড়ালে। ছায়ার ফাঁকে ফাঁকে চোখ চালাচ্ছে। রোদ, বৃষ্টি, কোথায় তোরা? রোদ, তোকে যদি একবার পাই, তোকে আমি খুঁজে পাই, মজা দেখাবো। আমায় টেনশনে রাখার শাস্তি তোকে দিতেই হবে। কিন্তু কোথাও নেই তারা, না কোনো আওয়াজ, না কোনো ছায়া, না কোনো প্রতিধ্বনি। একটু রাস্তা এগোতেই জায়ানের চোখ আটকে গেল। সামনে 3 পিস পরা তিয়াশা মাথা নিচু করে নিঃশব্দে হেঁটে আসছে। চাঁদের ম্লান আলোয় তার সাদা ওড়নার প্রান্ত দুলছে, পায়ের নিচে শুকনো পাতা মচমচ করে শব্দ তুলছে। কিন্তু তার মুখে যেন কোনো অভিমান আর ক্লান্তির জবাব হয়ে দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত না ভেবে ছুটে গেল জায়ান। আর এক পা, আর এক পা। হঠাৎই কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তিয়াশাকে। হাঁসফাঁস করছে, অস্থির নিঃশ্বাসে সে বলে উঠল, কোথায় চলে গেছিলে জান? তুই জানিস না আমি কত খুঁজেছি তোকে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল টেনশনে। তিয়াশা চমকে উঠল জায়ানের ছোঁয়ায়। তার চোখে তখনও শুকায়নি কান্নার দাগ, ঠোঁট কাঁপছে, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। জায়ানের হাত জোরে চেপে আছে তার পিঠে। তার গলায় এসে চিরচেনা রাগ ভরা মায়া। কিছু বলছিস না কেন? একটা বারো ভাবলি না আমার কি হতে পারে? তুই জানিস না রোদ, তুই হারিয়ে গেলে আমি নিজেকে খুঁজে পাবো না আর। তিয়াশা ভয়ে কাঠ হয়ে আছে। জায়ান ভাইয়ের বুকের ভেতর ঢুকে যেতে ইচ্ছে করছে, আবার তার চোখের দিকে তাকাতেও ভয় লাগছে। সে আমতামতা করে কাপা কণ্ঠে বলল, আমি। জায়ানের কপালের শিরা জেগে উঠল। সে চোখ ছোট ছোট করে বলল, আমি কি? ঠিক করে বল। আর বৃষ্টি কোথায় দিয়ে আসা? তিয়াশার বুকের মধ্যে যেন বাজ পড়ল। চোখ বড় বড় হয়ে গেল তার, ঠোঁট থরথর করে কাঁপছে। সে কিছু বলতে পারছে না, গলার ভেতর থেকে শব্দ যেন আটকে গেছে। জায়ান আবার এক ধাপ এগিয়ে এসে কণ্ঠ নিচু করল। মনে মনে ভাবছে সে কি করে জানলো যে বৃষ্টি তার সঙ্গে ছিল, তারা এদিকে এসেছে। সে এখন কি করে বা প্রশ্ন করবে? সে যে নিজেই দাঁড়িয়ে আছে হাজারো প্রশ্নের সামনে। কি রে, বল তোরা এদিকে কেন এসেছিলিস? আর বৃষ্টি কোথায় বল? তিয়াশা কি বলবে? সে আবারও পালিয়ে গেল বাসার দিকে। জায়ান হতবাক হয়ে তাকিয়ে রইল কিছু মুহূর্ত। তারপর কপালের রাগে ভাঁজ পড়ে গেল, গলা ফেটে চিৎকার বেরিয়ে এলো, রোদ কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া বলছে। কিন্তু তিয়াশা থামেনি। জায়ানের মুখে বার ঘোরতর বিরক্তি আর উত্তাপ। এই মেয়ে মাথা খারাপ করে দেবে একদিন আমার। জায়ানের মুখে এবার ঘোরতর বিরক্তি আর উত্তাপ। একটু আর দেরি না করে সেও রোদের পেছনে ছুটে গেল। তিয়াশা বাসায় ফিরেই নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতরে এসে নিঃশব্দে পিঠ ঠেকিয়ে বসে পড়ল দরজার পাশে। সমস্ত শরীরটা যেন ভারী হয়ে গেছে, বুকের ভেতর ঢেউ খেলে যাচ্ছে অজস্র অজস্র প্রশ্নের, যার উত্তর জানা থাকলেও মুখে আনা যায় না। চোখের সামনে জায়ান ভাইয়ের মুখ ভেসে উঠছে বারবার। সেই চোখ, সেই চাহনি, যেটার সামনে দাঁড়াতে ওর ভয় করে, লজ্জা লাগে। আর আজ তো আরো বেশি কিছু হয়েছে। বাইরে তখন অনুষ্ঠান চলছে, অথচ এই ঘরের ভেতর এক নিঃসীম নীরবতা। এদিকে জায়ান বাসায় পা দিতেই চোখ পড়ল সুরাইয়া বেগমের অস্থিরতার উপর। সে কৌতূহল ভরে জিজ্ঞেস করল, কি হচ্ছে চাচি? সুরাইয়া বেগম একবার এদিক ওদিক তাকিয়ে মুখ নিচু করে বললেন, আসলে জায়ান বাবা, বৃষ্টি অনেকক্ষণ ধরে নেই, কারোর সাথেই কথা না বলে কোথায় যে গেল কে জানে। এমনিতে মেয়েটার শরীরটা ভালো না, কোথায় যে গেল। জায়ানের চোখে যেন আতঙ্কের ছায়া নেমে এলো। কিছু একটা আজ করে নিয়ে এসে বলল, আচ্ছা চাচি, আপনি চিন্তা করবেন না, আপনি বাইরেটা দেখেন, আমি খুঁজে দেখি।
এই বলে জায়ান দ্রুত পা ফেলল তিয়াশাদের রুমের দিকে। তার দৃঢ় বিশ্বাস এই প্রশ্নের উত্তর তিয়াশার কাছেই আছে। রুমের ভেতরেই গুটিসুটি মেরে বসে থাকা তিয়াশা আচমকায় চমকে উঠল দরজায় ধাক্কার শব্দে। রোদ, আমি জানি তুই ভেতরে আছিস, দরজাটা খোল তাড়াতাড়ি। জায়ানের কণ্ঠে ছিল চাপা ধমক, উত্তাপ আর একটা কষ্ট মাখা ব্যাকুলতা। রোদ, বৃষ্টি কোথায়? আমি জানি তুই জানিস, তুই বল, প্লিজ বল। কিন্তু তিয়াশা চুপ। তিয়াশার সারা দেহ কেঁপে উঠল, কিন্তু সে কোনো শব্দ করল না। জায়ান এবার আরো এক ধাপ গলা চড়ালো। রোদ জান, প্লিজ দরজাটা খোল। মিথ্যে বলিস না, তুই জানিস মানে তোদের বাগানে থেকে যেতে দেখেছে। বৃষ্টি কোথায়? তিয়াশার চোখ বিস্ফোরিত হয়ে গেল। বাগান ভয়ে গলা কেঁপে উঠল। সে কাপা কাপা গলায় বলল, আমি জানি না বৃষ্টি আপু কোথায়, আমি জানি না। জায়ানের রাগ তীব্র হয়ে উঠছে। তাহলে দরজার পেছনে লুকিয়েছিস কেন? আয়, আমার সামনে আয়। জান প্লিজ, মিথ্যা বলিস না। আমি সহ্য করতে পারি না মিথ্যে। আমি রাগ করে গায়েও হাত তুলে দিই, কিন্তু বিশ্বাস কর, করতে চাই না। মাথা গরম হলে নিজে ঠিক থাকতে পারি না। প্লিজ জান, মাথা গরম করিস না। এমনিতেই তোর জবাব না পায় আমার মস্তিষ্ক চরমে পৌঁছে গেছে। এখন যদি তুই মিথ্যা বলিস, নিজেকে ঠিক রাখতে পারবো না। প্লিজ দরজা খোল। জায়ানের আওয়াজ এবার হুঙ্কার হয়ে আসলো। রোদ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। বৃষ্টি কোথায় আমাকে বল। আমি জানি না। রোদ, আমি যদি জানি তুই মিথ্যে বলেছিস, তাহলে তোকে কিন্তু আমি ক্ষমা করব না। ভালো ভালো বলছি, বেরিয়ে আয় আর বল বৃষ্টি কোথায়। মেজমা জানতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর তোদের জন্য যদি ওনার শরীরে কিছু হয়, তাহলে কিন্তু তোদের ছাড়বো না। অন্তত আমাকে বল বৃষ্টি কোথায়। দরজা ধাক্কানোর আওয়াজ তীব্র হয়ে চলেছে, কিন্তু তাও তিয়াশা দরজা খুলছে না। কিছু সময় দরজা ধাক্কা দিয়েও যখন তিয়াশা রুমের বাইরে এলো না, তখন জায়ান রাগে সে স্থান ত্যাগ করল। জায়ান এদিকে রাগে ক্ষোভে বৃষ্টিকে খুঁজছে, তার ভয় যেন সত্যি না হয়। কিরে জায়ান, পেলি? সুরাই বেগমের উদ্বিগ্ন প্রশ্নে পেছন ফিরে একরকম ক্ষীণ স্বরে জবাব দিল, না চাচি, দাঁড়াও, একবার ছাদে দেখে আসে। সিঁড়ি বেয়ে দ্রুত উঠে গেল ছাদের দিকে, কিন্তু সময় পার হয়ে গেল এদিকে। তিয়াশা তখনও দরজার পাশে নিঃশব্দে বসে, মন যেন অজস্র ঘূর্ণিপাকে বন্দী। বারবার কানে বাজছে জায়ানের সেই বাক্য, রোদ, যদি মিথ্যে বলিস, তোকে আমি ক্ষমা করব না। এই কথাগুলো যেন তার ভেতরটাকে চিরে দিচ্ছে। তার শখের পুরুষ মাত্র তাকে কাছে টেনে নিয়েছে। এই মুহূর্তে সে তাকে যদি হারিয়ে ফেলে, তাহলে তার এই কিশোরী মনের অনুভূতিগুলোকে সামলাবে কি করে? না, সে এটা হতে দিতে পারে না। সে যদি দূরে সরে যায়, না, সে কিছুতে এটা হতে দিতে পারবে না। চোখের জল মুছতে মুছতে দরজাটা খুলে বেরিয়ে এলো। দিক বিদিক ছুটে খুঁজলো জায়ানকে। বাইরে জিজ্ঞেস করলো, কেউ কিছু বলতে পারলো না। শেষে অনন্যার কাছে ছুটে এলো। আপু কি হয়েছে বলো না? ভাইয়া তোমাকে খুঁজছিল, এখন তুমিই তাকে খুঁজছো, হচ্ছেটা কি? তিয়াশা তিরিক্ষি গলায় বলল, তুই শুধু বল জায়ন ভাইকে দেখেছিস কিনা। টিউ আপু, আসলে আম্মু বৃষ্টি আপুকে খুঁজে পাচ্ছে না, তাই আম্মু আমাকে বলল খুঁজতে। আর এটাও বললো যে জায়ন মানিকের ছাদে গেছে বৃষ্টি আপুকে খুঁজতে। এইটুকু শুনে তিয়াশা আর দেরি করল না। অজানা এক ভয় আর আকুতি নিয়ে ছুটে গেল ছাদের দিকে। ছাদে উঠে হঠাৎ থমকে দাঁড়ালো। হালকা অন্ধকার, কনকনে হাওয়া আর আবছা চাঁদের আলোয় ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে একজন পেছন ফিরে। তার চওড়া কাঁধ, এক হাতে ছাদের কার্নিশ ধরে আছে। দৃশ্যটা এতটাই জায়ানের মতো লাগলো যে সে আর কিছু না ভেবে তিয়াশা দৌড়ে এগিয়ে গেল। পেছনে গিয়ে তার টি শার্ট খামচে ধরল, কাপা গলায় বলল, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। তারপর হঠাৎ সে পুরুষের পিঠে মাথা রেখে ফুপিয়ে উঠল। কান্না যেন বাঁধ ভাঙা নদীর মতো ছুটে এলো। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে সবটা না বলতে পারি, কিন্তু কিছুটা তো বলতে পারি। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। যবে থেকে আপনাকে দেখেছি, তবে থেকে এক অনুভূতি সাড়া পেয়েছি, যে অনুভূতি ছিল আমার কাছে একদম নতুন। জানতাম না সেই অনুভূতি কখনো এরকম হয়নি, তো তাই জানা ছিল না। আমিও আপনাকে খুব ভালোবাসি, খুব খুব। জানি না একে ভালোবাসা বলে কি না, তবে এটুকু জানি আপনি দূরে গেলে আমি পাগল হয়ে যাব। এক নাগারে সে ভুলে গেল তার মনের এতদিনের কথা। কিন্তু হঠাৎ সে বুঝতে পারল এই পুরুষের গায়ের ঘ্রাণ খুব অচেনা। কিছু আর ভাবার আগেই সেই ছায়া মূর্তিটা হঠাৎই ধীরে ঘুরে দাঁড়ালো। তিয়াশার হাত ধরে বলল, আমি তোমাকে যবে থেকে দেখেছি চোখ ফেরাতে পারিনি তিয়াশা। আমিও খুব পছন্দ করতে শুরু করেছি তোমাকে।
তিয়াশা স্তব্ধ, চোখ বড় বড় হয়ে তাকিয়ে রইল। তিয়াশা তো জানে জায়ান ভাই কখনো তাকে তিয়াশা নামে ডাকে না, তিনি শুধু ডাকেন রোদ বলে, শুধু রোদ। তার বুক কেঁপে উঠল, ঠোঁট ফাঁক হলো বাক্যহীনভাবে। ঠিক তখনই পেছন দিক থেকে এক তীব্র কণ্ঠস্বর কানে এসে বাজল। রোদ! চেনা সেই গলা, তীব্র রাগে টকবক করছে। তিয়াশার শরীর জমে গেল, মাথার পেছনের চুলগুলো যেন সজাগ হয়ে উঠল। সে ধীরে ধীরে পিছনে ফিরল।